বন্ধুরা, আমরা যখন নিউজে এমন টাইপের খবর পড়ি যে ইন্ডিয়া বিটস জাপান টু বিকাম দ্য ওয়ার্ল্ডস ফোর্থ লার্জেস্ট ইকোনমি, এটা অ্যাকচুয়াল খবর যেটা ডিসেম্বর 31, 2025-এ পাবলিশ হয়েছিল, বা ইন্ডিয়া সারপাসেস জাপান টু বিকাম দ্য ওয়ার্ল্ডস ফোর্থ লার্জেস্ট ইকোনমি, গভর্নমেন্ট সোর্সেস এটা বলছে। তো কেমন টাইপের আমাদের ফিলিং হয়? তো আমরা ভাবি যে দেশ উন্নতি করছে, দেশ আরো বড়লোক হচ্ছে, সাথে সাথে আমরাও বোধহয় বড়লোক হতে পারি। তো এই প্রশ্নটা নিয়েই আজকেই কিন্তু আমাদের এই ভিডিওর ডিসকাশন। দেশের জিডিপি যদি বাড়ে তার মানে কি তার নাগরিকরাও কি সাথে সাথে বড়লোক হচ্ছে? আমরা এখন ফোর্থ লার্জেস্ট ইকোনমি বাই জিডিপি, তার মানে কি এটাও যে আমাদের দেশের মানুষরা ফোর্থ রিচেস্ট ইন দ্য ওয়ার্ল্ড? তো দেখা যাক আজকের এই প্রশ্নটার কি উত্তর দাঁড়ায়। তো ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অন ইন্ডিয়ান ইকোনমি সিরিজ। আজকে আমি ন্যাশনাল ইনকামের পার্ট 4 ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। চলো শুরু করা যাক। আচ্ছা, তো একটা দেশে যখন একটা পণ্য বা পরিষেবা প্রডিউস হচ্ছে, সেটা জিডিপিতে কন্ট্রিবিউশন কিভাবে ক্যালকুলেট করা হয়? যে কোনো একটা জিনিস বানিয়ে যদি বাজারে বিক্রি হচ্ছে, জিডিপিতে সেই পণ্য বা পরিষেবাটা কত কন্ট্রিবিউশন করবে? তো সিম্পল ক্যালকুলেশন বন্ধুরা, সেই জিনিসটা ফাইনালি কত প্রাইসে মার্কেটে বিক্রি হচ্ছে ইনটু কত কোয়ান্টিটি সেই জিনিসটার বিক্রি হচ্ছে। তো প্রাইস ইনটু কোয়ান্টিটি ইকুয়াল টু সেই আইটেমটা জিডিপিতে কন্ট্রিবিউশন। সিম্পল ফর্মুলা, বোঝা গেল? এবারে চলো একটা এক্সাম্পল নিয়ে বোঝা যাক। ফর এক্সাম্পল, আমরা যদি পেঁয়াজের মাধ্যমে এটা বোঝার চেষ্টা করি যে একটা পণ্য জিডিপিতে কন্ট্রিবিউশন কিভাবে করে থাকে। তো একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি। ধরো কোনো একটা ফিনান্সিয়াল ইয়ারে, অর্থ বছরে, পেঁয়াজ বাজারে 30 টাকায় বিক্রি হচ্ছিল, পার কেজি 30 টাকা, এবং কত কোয়ান্টিটি বিক্রি হয়েছে? না, 100 কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে বাজারে। তো তাহলে সেই ফিনান্সিয়াল ইয়ারে পেঁয়াজের জিডিপিতে কন্ট্রিবিউশন কত হলো? 30 × 100 ইকুয়াল টু 3000 রুপিস। তো 100 কেজি পেঁয়াজ 30 টাকায় বিক্রি হলে জিডিপিতে কন্ট্রিবিউশন হচ্ছে বা অ্যাডিশন হচ্ছে 3000 টাকা। তেমনি অন্য একটা ফিনান্সিয়াল ইয়ারে যদি পেঁয়াজ 60 রুপিস পার কিলোতে বিক্রি হচ্ছে এবং সেম কোয়ান্টিটি অর্থাৎ 100 কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে, তাহলে জিডিপিতে কন্ট্রিবিউশন হচ্ছে 6000 রুপিস। তার মানে প্রথম ফিনান্সিয়াল ইয়ার থেকে নেক্সট ফিনান্সিয়াল ইয়ারে জিডিপিতে অ্যাডিশন কত টাকা হলো? পেঁয়াজের জন্য 3000 টাকা, 6000 মাইনাস 3000। এটা ফার্স্ট এক্সাম্পল। দ্বিতীয় এক্সাম্পল দেখা যাক। কোনো একটা অর্থ বছরে পেঁয়াজ 30 টাকায় বিক্রি হচ্ছে, 100 কেজি বিক্রি হলো, তো পেঁয়াজের কন্ট্রিবিউশন টুয়ার্ডস জিডিপি হবে 3000 টাকা। দ্বিতীয় অর্থ বছরে পেঁয়াজ আবারও 30 টাকায় বিক্রি হচ্ছে, কিন্তু এবারে কোয়ান্টিটি বিক্রি হলো 200 কেজি, তাহলেও জিডিপিতে কন্ট্রিবিউশন হচ্ছে 6000 রুপিস। তো প্রথম অর্থ বছর থেকে দ্বিতীয় অর্থ বছরে পেঁয়াজের জন্য জিডিপি আমাদের কতটা বাড়লো? 6000 মাইনাস 3000 ইকুয়াল টু 3000 রুপিস জিডিপি বেড়েছে, ইনক্রিজ হয়েছে। তো একটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য করছো বন্ধুরা, যে জিডিপি কিন্তু দুটো ক্ষেত্রেই 3000 টাকায় বেড়েছে। দুটো এক্সাম্পলেই দুটো অর্থ বছরের জিডিপি ডিফারেন্স হচ্ছে 3000 টাকা, কিন্তু ডিফারেন্স আছে। প্রথম এক্সাম্পলটাতে জিডিপিতে কন্ট্রিবিউশন কেন বাড়লো? কারণ পেঁয়াজের প্রাইস বেড়ে গেছে, পেঁয়াজের মূল্য বাজারে বেশি হয়ে গেছে, বেশি দামে বিক্রি হচ্ছে। যদিও সেম কোয়ান্টিটি বিক্রি হয়েছে, কিন্তু দাম বেড়ে যাওয়ার ফলে জিডিপি কন্ট্রিবিউশন বেড়ে গেছে। কিন্তু দ্বিতীয় এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি দাম কিন্তু পেঁয়াজের সেম ছিল, বাট পেঁয়াজের বিক্রি কোয়ান্টিটি যত বিক্রি হয়েছে বাজারে সেটা কিন্তু ডাবল হয়ে গেছে। তো দুটো এক্সাম্পলেই জিডিপিতে কন্ট্রিবিউশন হলো প্লাস 3000 রুপিস। হাউএভার প্রথম এক্সাম্পলটাতে প্রাইস বেড়ে যাওয়ার ফলে পেঁয়াজের জিডিপি কন্ট্রিবিউশন বেড়ে গেছে, দ্বিতীয় এক্সাম্পলটাতে কোয়ান্টিটি বেড়ে যাওয়ার ফলে পেঁয়াজের জিডিপি কন্ট্রিবিউশন বেড়ে গেছে। তো তার মানে এটা আমরা পরিষ্কার বুঝতে পারলাম দুটো কারণে জিডিপি বাড়তে পারে, যদি জিনিসের প্রাইস বেড়ে যায় বা যদি জিনিসের প্রোডাকশন বা মার্কেটে বিক্রি বাট্টা যদি বেড়ে যায়। যেমন এখানে দুটো সিনারিওতে কিন্তু 3000 টাকা করে আমাদের জিডিপি ইনক্রিজ হয়েছে। তো দ্যাট লিডস আস টু দ্য কনসেপ্ট অফ নমিনাল জিডিপি। মানে কি? জিডিপি মেজার্ড অ্যাট কারেন্ট প্রাইসেস। যেই অর্থ বছরটা আমরা কনসিডার করছি, সেই অর্থ বছরে যেই জিনিস বাজারে যেই প্রাইসে বিক্রি হচ্ছে, মানে কারেন্ট ইয়ারের কারেন্ট প্রাইস, সেটাই যখন আমরা যোগ করে দিই সমস্ত পণ্য বা পরিষেবার জন্য, আমরা নমিনাল জিডিপি পেয়ে যাই। এক্সাম্পল দেখে নিলাম যে আমাদের ভারতের ডোমেস্টিক টেরিটরিতে যেই অ্যামাউন্টে পেঁয়াজ তৈরি হয়েছে এবং সেই পেঁয়াজগুলো বাজারে কত দামে বিক্রি হচ্ছে। প্রথম অর্থ বছরে 30 টাকা করে বিক্রি হয়েছে, পরের অর্থ বছরে 60 টাকা করে বিক্রি হয়েছে, কিন্তু কোয়ান্টিটি সেমই বিক্রি হয়েছে। তো নমিনাল জিডিপি ইনক্রিজ হলো 3000 রুপিস। তবে খেয়াল রাখবে বন্ধুরা, এখানে জিডিপি কিসের জন্য বাড়লো? কারণ পেঁয়াজের দাম বেড়ে গেছে, অর্থাৎ পেঁয়াজের প্রাইসে হয়েছে ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি। পেঁয়াজের দাম বেড়ে গেছে, তাই জন্য আমাদের জিডিপি বেড়ে গেল, স্পেসিফিক্যালি নমিনাল জিডিপি বেড়ে গেল। তো বন্ধুরা, একটা জিনিস ভেবে দেখো, এভাবে দাম বাড়িয়ে আমাদের জিডিপি বাড়ানোটা কিন্তু আনসাস্টেনেবল। 30 টাকা থেকে 60 টাকা হলো, ঠিক আছে, লোকজন তাও হয়তো কিনে নেবে, কিন্তু তার থেকে যদি বেশি দাম বেড়ে যায় তাহলে সাধারণ মানুষ পেঁয়াজ অ্যাফোর্ডই করতে পারবে না। কোয়ান্টিটি ডিমান্ডেড অ্যাকচুয়ালি কমে যেতে পারে। তো দাম বাড়িয়ে বাড়িয়ে জিডিপি বাড়ানো বা যদি বেড়ে যায় তাহলে সেটা কিন্তু
একটা অর্থনীতির উৎপাদন ক্ষমতা অর্থাৎ প্রোডাকশন বাড়লো কিনা সেটা দর্শায় না। তাই জন্য নমিনাল জিডিপি ফিগার দেখে আমরা এটা বুঝতেই পারি না যে জিডিপি কেন বেড়েছে। ভারত যদি জাপানকে জিডিপিতে মাত দিয়েছে, সেটা কেন? আমাদের উৎপাদন বেড়েছে নাকি জিনিসের দাম বেড়েছে? তো জিডিপি গ্রোথ তখনই সাস্টেনেবল হবে বন্ধুরা, যখন আমাদের প্রোডাকশন বাড়বে। দেশে যেই পণ্য বা পরিষেবাগুলো উৎপাদন হচ্ছে সেই উৎপাদনের কোয়ান্টিটি বা মার্কেটে তাদের ডিমান্ড বাড়বে। তো তাই জন্য আমাদের এমন জিডিপি ফিগারের প্রয়োজন। সবার প্রথম তো এমন একটা প্রাইজের প্রয়োজন যেই প্রাইসটা কনস্ট্যান্ট হবে। যতগুলো অর্থ বছর আছে সেগুলোতে প্রাইস সেম থাকবে। এবার আমরা কম্পেয়ার করে দেখব যে কোয়ান্টিটি বেশি বিক্রি হলো কি কম বিক্রি হলো। তেমন একটা স্টেবল, একটা কনস্ট্যান্ট প্রাইস আমাদের প্রয়োজন প্রোডাকশন বেড়েছে কিনা তুলনা করার জন্য। তার জন্যই সরকার নিয়ে এসছে একটা কনস্ট্যান্ট প্রাইসের সিস্টেম। তো কনস্ট্যান্ট প্রাইস বলতে কি, যে কোনো পণ্য বা পরিষেবা, যে কোনো জিনিসের বেস ইয়ারে দাম কত ছিল, এই বেস ইয়ারটা নিয়মিত সরকার সিলেক্ট করে থাকে। কি ক্রাইটেরিয়া দেখে? চলো দেখে নেওয়া যাক। বেস ইয়ার বন্ধুরা এমন একটা বছর হতে হবে যেটা একটা নর্মাল ইয়ার ছিল, যেই বছরে কোনো প্যান্ডেমিক হয়নি, যুদ্ধ হয়নি, ন্যাচারাল ডিজাস্টার হয়নি। মানে গোটা বছরে পলিটিক্যাল হোক, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস হোক, ডিপ্লোম্যাটিক ফ্যাক্টরস হোক, মোটামুটি স্টেবল ছিল। কারণ এগুলো টাইপের জিনিস মার্কেটে একটা আনসার্টিনিটি স্থিতি এনে দেয়, যার জন্য প্রাইস প্রচন্ড ফ্লাকচুয়েট করতে পারে। দ্বিতীয় ক্রাইটেরিয়া বেস ইয়ার সিলেক্ট করার জন্য, জিনিসপত্রের দামও মোটামুটি স্টেবল ছিল, খুব বেশি বেড়েও যায়নি আবার খুব বেশি কমেও যায়নি। 3 নম্বর ক্রাইটেরিয়া রিলেটিভলি রিসেন্ট হতে হবে। একেবারে 10, 15, 20 বছর আগের কোনো ইয়ারকে আমি বেস ইয়ার হিসাবে সিলেক্ট করলাম, আরে তখন তো ইকোনমি আমাদের আলাদা ছিল, অন্যভাবে প্রোডাকশন হতো, অন্য টেকনোলজির মাধ্যমে কাজকর্ম চলতো, মানুষের কনজামশন প্যাটার্ন হয়তো আলাদা ছিল। তো তাই জন্য অত পুরনো বেস ইয়ারের সাথে এখনকার কোয়ান্টিটি কম্পেয়ার করলেও আমরা ঠিক কনক্লুশনে পৌঁছাবো না। মানে বাবাদের যুগে যেটা চলতো সেটার সাথে যদি আমরা এখনকার যুগের তুলনা করি, তাহলে তো এই কম্প্যারিজনটা খুব একটা জাস্টিফাইড হবে না, তাই না? তাই জন্য রিলেটিভলি রিসেন্ট হতে হবে। তার সাথে যেই বছরটাকে বেস ইয়ার হিসাবে আমরা সিলেক্ট করব, সেই বছরের রিলায়েবল ডেটা অ্যাভেলেবেল থাকতে হবে গভর্নমেন্টের কাছে। মানে বিভিন্ন সমীক্ষা টমীক্ষার ফলাফল স্পষ্ট থাকতে হবে। এই সমস্ত ক্রাইটেরিয়া মেনে প্রত্যেক দেশের সরকারই একটা বেস ইয়ার সিলেক্ট করে এবং বেস ইয়ারের পিরিয়ডিক্যালি রিভিশন হয়, চেঞ্জ হতে থাকে, যাতে করে অর্থনীতির যে স্ট্রাকচার আছে এবং অ্যাকাউন্টিং এর যে অ্যাকুরেসি আছে সেটা বাড়ে। তো রিসেন্টলি 2026-এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের বেস ইয়ার হিসাবে সিলেক্ট করেছে 2022-23। তো এই বেস ইয়ার কেন সিলেক্ট করা হয়? যাতে করে যে কোনো জিনিসের একটা কনস্ট্যান্ট প্রাইস আমরা চিহ্নিত করতে পারি এবং সেই কনস্ট্যান্ট প্রাইসের ভিত্তিতে আমরা বিভিন্ন অর্থ বছরের কোয়ান্টিটি অফ প্রোডাকশন বেড়েছে কিনা সেটা আমরা নির্ধারণ করতে পারি। এবং সেই কনস্ট্যান্ট প্রাইসের উপরে ক্যালকুলেট করা জিডিপিকেই বলে হচ্ছে রিয়াল জিডিপি, জিডিপি মেজার্ড অ্যাট কনস্ট্যান্ট প্রাইসেস। আবারও সেই পেঁয়াজের এক্সাম্পলটাতে আমরা দেখি দ্বিতীয় সিনারিও যেটা ছিল। তো দেখো দ্বিতীয় সিনারিওতে কি ছিল, দুটো অর্থ বছরেই কিন্তু পেঁয়াজের দাম কিন্তু সেম ছিল, 30 টাকা 30 টাকা। তো এবারে কোয়ান্টিটি ডিমান্ডেড প্রথম বছর কম ছিল এবং পরের বছর কোয়ান্টিটি বেশি ছিল, যার জন্য যদিও জিডিপি এখানে সেমই ইনক্রিজ হয়েছে 3000 টাকা, তবে সেটা কোয়ান্টিটি বেশি বিক্রি হয়েছে বলে, যেটা এটা দর্শায় যে আমাদের অর্থনীতিতে পেঁয়াজ প্রোডাকশন বেড়েছে। দামটা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে কি হবে, প্রাইজের এফেক্টটা এখান থেকে ইলিমিনেট হয়ে গেল, ইনফ্লেশনের এফেক্টটা এলিমিনেট হয়ে গেল। ইনফ্লেশন যে আমাদের জিডিপিকে, পার্টিকুলারলি নমিনাল জিডিপিকে খুব বাড়িয়ে চড়িয়ে দেয়, সেই ব্যাপারটা এখান থেকে সাবস্ট্রাক্ট হয়ে গেল। দাম সেম আছে, এবার কোয়ান্টিটি ডিমান্ডেড বাড়লো কিনা দেখো। তো সেটাকেই বলে রিয়াল জিডিপি, যেটা ইনফ্লেশন অ্যাডজাস্টেড জিডিপি হয়। সেই বেস ইয়ারে পেঁয়াজ বাজারে অন অ্যান অ্যাভারেজ কত প্রাইসে বিক্রি হয়েছে সেটাকেই কনস্ট্যান্ট প্রাইস হিসাবে অ্যাজিউম করে নেওয়া হয়। তারপর দেখা হয় প্রোডাকশন বেড়েছে কি কমেছে। এই এক্সাম্পলে প্রোডাকশন বেড়েছে বলে জিডিপি বেড়েছে। তাহলে নমিনাল জিডিপি এবং রিয়াল জিডিপিকে এট এ গ্লান্স যদি আমরা কম্পেয়ার করে দেখি, নমিনাল জিডিপি মাপা হয় কারেন্ট প্রাইসেসের উপরে। যেই বছরের নমিনাল জিডিপি মাপা হচ্ছে সেই বছরে জিনিসপত্রের দাম মার্কেটে কত ছিল সেটার ভিত্তিতে নমিনাল জিডিপি ক্যালকুলেট করা হয়। তো দাম যদি বেড়ে যায় তাহলে নমিনাল জিডিপি ফিগার বেশি আসবে, দাম যদি কম থাকে তাহলে নমিনাল জিডিপি ফিগার কম আসবে। কিন্তু রিয়াল জিডিপির ক্ষেত্রে ওটা কনস্ট্যান্ট প্রাইস, অর্থাৎ বেস ইয়ারে পণ্য বা পরিষেবার কত দাম ছিল সেটার উপরে ক্যালকুলেট করা হয়। অর্থাৎ প্রাইসটা বেস ইয়ারের নেওয়া হয় কিন্তু কোয়ান্টিটিটা কারেন্ট ইয়ারের নেওয়া হয় এবং দেখার চেষ্টা করা হয় যে কোয়ান্টিটি অফ প্রোডাকশন বেড়েছে কিনা। নমিনাল জিডিপির মধ্যে ইনফ্লেশন ইনক্লুডেড আছে। প্রথম এক্সাম্পলটা মনে করবে, 30 টাকার থেকে যখন 60 টাকা হলো, অর্থাৎ 30 টাকা দাম বেড়েছে, ইনফ্লেশন চলছে, সেটা ধরেই কিন্তু জিডিপি ক্যালকুলেট করা হলো। নমিনাল জিডিপির মধ্যে ইনফ্লেশন
ইনক্লুডেড, কিন্তু রিয়েল জিডিপিতে কনস্ট্যান্ট প্রাইসে ক্যালকুলেট করার ফলে ইনফ্লেশনের এফেক্টটাকে এক্সক্লুড করে দেওয়া হলো। বেস ইয়ারে থিওরিটিক্যালি ধরে নেওয়া হয় যে কোনো ইনফ্লেশন ছিল না। ইনফ্লেশন যে কোনো বছরেই থাকে বন্ধুরা। বাবা দাদুদের থেকে, মা ঠাকুমার থেকে নিশ্চয়ই এটা শুনেছো যে ওদের সময় 1 টাকা 2 টাকায় কত জিনিস পাওয়া যেত, সেই তুলনায় এখন 1 টাকা 2 টাকার হার্ডলি কোনো ভ্যালু আছে। ইনফ্লেশন অনবরত বাড়ছে বটে, কিন্তু আমরা আদতে আমাদের প্রোডাকশন কত বাড়লো সেইটা নির্ধারণ করার স্বার্থে আমরা ধরে নিই যে বেস ইয়ারে যেই প্রাইসগুলো ছিল জিনিসের সেটা ইনফ্লেশন ফ্রি ছিল, বা একটা ভালো শব্দ ইনফ্লেশন অ্যাডজাস্টেড প্রাইসেস আমরা নিয়ে থাকি। তো নমিনাল জিডিপিতে যেহেতু ইনফ্লেশনের কারণেও নমিনাল জিডিপি বাড়তে পারে, তার জন্য আমাদের জিডিপি যে বাড়লো অর্থাৎ আমাদের যে ইকোনমিক গ্রোথ হলো এটা একটু ওভারস্টেটমেন্ট হয়ে যেতে পারে। বেশ ফুলিয়ে ফাঁপিয়ে আমাদের জিডিপিকে দেখানো যেতে পারে যদি আমরা নমিনাল জিডিপি ক্যালকুলেট করি। কিন্তু রিয়েল জিডিপির ক্ষেত্রে দামটাকে কনস্ট্যান্ট ধরে নেওয়া হয়, এবার দেখা হয় যে অ্যাকচুয়াল প্রোডাকশন কত বেড়েছে বাজারে। তো অ্যাকচুয়াল প্রোডাকশন অফ গ্রোথ এখানে নির্ধারণ করা হয় ইনফ্লেশনের এফেক্টটাকে মাইনাস করে। তো যার জন্যই নমিনাল জিডিপি কিন্তু খুব একটা রিলায়েবল ফিগার নয় ফর কম্প্যারিজন। জিনিসের দাম যদি বাড়ে তার কারণে জিডিপি বাড়লেও তাতে কিন্তু একটা দেশের সমৃদ্ধি নির্ধারণ করা যায় না। কারণ হতে পারে বাজারে জিনিসপত্রের দাম চড়া চলছে, বেশি দামে বিক্রি হচ্ছে, কিন্তু তার সাথে সাথে মানুষের খরচাও তো বেশি হচ্ছে, সেভিংস কম হচ্ছে, ইনকাম কম হচ্ছে ইত্যাদি। কিন্তু রিয়েল জিডিপি নমিনাল জিডিপির তুলনায় অনেক বেটার মেজার অফ ইকোনমিক গ্রোথ। ইনফ্লেশন বাদ হয়ে যাচ্ছে, তো আমরা এটা দেখতে পারি পরিষ্কার যে প্রোডাকশন উৎপাদন বেড়েছে নাকি। তো খেয়াল রাখবে বন্ধুরা, নমিনাল জিডিপির থেকে রিয়েল জিডিপি অনেক বেশি রিলায়েবল ফিগার। তো যখনই নিউজে এমন টাইপের কোনো খবর দেখবে যে আমাদের জিডিপি এত বেড়েছে অত বেড়েছে, এটাও ফাইন প্রিন্টে একবার দেখার চেষ্টা করবে যে কোন জিডিপিটা বাড়লো, নমিনাল জিডিপি বেড়েছে কি রিয়েল জিডিপি বেড়েছে। রিয়েল জিডিপি বাড়া মানে সাধারণত যেটা ধরা যেতে পারে যে আমাদের দেশের উৎপাদন বেড়েছে। তো তাহলে বন্ধুরা, নমিনাল জিডিপির মধ্যে ইনফ্লেশন ইনক্লুডেড আছে, রিয়েল জিডিপির মধ্যে ইনফ্লেশন এক্সক্লুডেড আছে। তো এই দুটোকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমরা পেয়ে যাই জিডিপি ডিফ্লেটার, যেটা একটা দেশের ইনফ্লেশন ক্যালকুলেট করার বেস্ট মেজারমেন্ট। জিডিপি ডিফ্লেটারের ফর্মুলা হচ্ছে নমিনাল জিডিপি ডিভাইডেড বাই রিয়েল জিডিপি ইন্টু 100, অর্থাৎ পার্সেন্টেজ টার্মে এই ইনফ্লেশনের ফিগারটা আসে। এই ক্যালকুলেশনের মাধ্যমে আমরা এটা বুঝতে পারি যে বাজারে মুদ্রাস্ফীতি অর্থাৎ ইনফ্লেশন কত চলছে, পেঁয়াজ কি কম দামে বিক্রি হচ্ছে নাকি বেশি দামে বিক্রি হচ্ছে। তো এবারে আসি বন্ধুরা আসল প্রশ্নে। একটা দেশের জিডিপি বেড়ে যাওয়া মানে সেই দেশের জনগণ কি বড়লোক হয়ে গেল? আমরা এখন ওয়ার্ল্ডের 4th লার্জেস্ট ইকোনমি, তার মানে আমাদের সিটিজেনরাও কি ওয়ার্ল্ডের 4th রিচেস্ট? তো ডেফিনেটলি না বন্ধুরা। জিডিপি বাড়া মানেই যে লোকজন বড়লোক হয়েছে সেটা কিন্তু বলা যেতে পারে না। হ্যাঁ, যদি রিয়েল জিডিপি বেড়েছে তার মানে প্রোডাকশন বেড়েছে, জিনিসপত্রের উৎপাদন বেড়েছে, সেই উৎপাদনটা আমাদের দেশের জনতাই করছে। তো তাতে এটা অনুমান লাগানো যেতে পারে যে হতে পারে যে অ্যাকচুয়ালি মানুষ বড়লোক হচ্ছে। কথাটা হচ্ছে হতে পারে, কেন এইটুকু তো শিওর যে প্রোডাকশন বেড়েছে বলেই রিয়েল জিডিপি বেড়েছে। প্রাইস আমরা কনস্ট্যান্ট নিয়ে নিয়েছি, তো দেশে যখন এত প্রোডাকশন হচ্ছে ডেফিনেটলি জনতা বেশি প্রোডাকশন করছে, তো বড়লোক হওয়ার চান্স বেশি। তবে যদি শুধু নমিনাল জিডিপি বেড়েছে তাহলে সেটা কিন্তু হায়ার প্রাইসেসের জন্যেও হতে পারে, আবার নাও হতে পারে। রিয়েল জিডিপি বাড়লে নমিনাল জিডিপি ডেফিনেটলি বাড়বে। শুধু নমিনাল জিডিপি দেখে আমরা এটা কনক্লুড করতে পারি না যে মানুষে বড়লোক হয়েছে, কারণ ইনফ্লেশনের কারণেও নমিনাল জিডিপি ফুলে ফেপে উঠতে পারে। নমিনাল জিডি দেখার পর আমাদের এটাও দেখতে হবে যে রিয়েল জিডিপিটা বেড়েছে কিনা। যদি দুটোই বেড়েছে, যেমন অ্যাকচুয়ালি যে নিউজ আইটেমটা আমি তোমাদের দেখালাম সেটা যদি ডিটেলসে পড়ো তাহলে দুটোই অ্যাকচুয়ালি বেড়েছে, তো সেই ক্ষেত্রে আমরা কনক্লুড করতে পারি যে আমাদের দেশের লোক বড় লোক হয়েছে। অলরাইট, তো জিডিপি ফিগার কিন্তু মিসলিডিং হতে পারে। নমিনাল জিডিপি মিসলিডিং হওয়ার বিশাল বড় সম্ভাবনা। আবার কিছু কিছু ক্ষেত্রে রিয়েল জিডিপিও কিন্তু আমাদের মিসলিড করতে পারে। কিভাবে? যখন আমরা এই নিউজগুলো পড়ি যে জাপানের থেকে আমরা এগিয়ে গেলাম, মানে আমাদের আয়, জাতীয় আয় জাপানের থেকে বেশি, রিয়েল জিডিপিও যদি বেশি হয়, কিন্তু তারপরেও একটা প্রশ্ন থেকে যায় বন্ধুরা যে অ্যাভারেজ আয় তাহলে নাগরিকদের কি হলো? মানে এমন ব্যাপার, তোমার ফ্যামিলিতে যদি 4 জন মানুষ থাকে এবং তোমার ফ্যামিলির যদি 40,000 টাকা ইনকাম থাকে ভার্সেস একটা ফ্যামিলির যদি 40,000 টাকা ইনকাম হলো কিন্তু তার বাড়িতে 8 জন ব্যক্তি আছে, তাহলে কোন ফ্যামিলিটা
বেশি বড়লোক হলো? 4 জনের ফ্যামিলি যাদের 40,000 টাকা ইনকাম আছে, নাকি 8 জনের ফ্যামিলি যাদের 40,000 টাকা ইনকাম আছে? তো এটাকেই ন্যাশনাল ইনকামের টার্মে বলে পার ক্যাপিটা ইনকাম। তো রিয়াল জিডিপিও যদি বাড়ে, তারপরে আমাদের দেশের নাগরিক বড়লোক হলো কিনা সেটা নির্ধারণ করার জন্য দেখতে হবে পার ক্যাপিটা ইনকাম বাড়লো কিনা। তো সেটা নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব, তবে এই ভিডিওতে নয় বন্ধুরা, নেক্সট ভিডিওতে। তোমরা আশা করি এই ভিডিওতে আলোচ্য কনসেপ্টস বা যে ইনভেস্টিগেশনটা আমরা করছি, বিহাইন্ড দ্য নিউজ আমরা গিয়ে জানার চেষ্টা করছি যে আমাদের দেশের নাগরিকরা কত বড় লোক, আশা করি সেটা খুব ভালোভাবে বুঝেছো। নেক্সট ভিডিওতে যখন পার ক্যাপিটা ইনকাম আলোচনা করব, তখন আরেকটা ইন্ডিকেটর পেয়ে যাবে যে আমাদের দেশের নাগরিক আদতে কত বড় লোক হচ্ছে। তো চলো আজকে যেই টপিকটা আলোচনা করলাম সেখান থেকে কিছু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আমরা দেখে নিই। ফার্স্ট কোয়েশ্চেন পজ করে পড়ে নাও এবং উত্তর করার চেষ্টা করো। 1, 2, 3, 4, 5। আচ্ছা, জিজ্ঞেস করেছে দ্য এস্টিমেটেড জিডিপি অ্যাট কারেন্ট প্রাইসেস অ্যান্ড কনস্ট্যান্ট প্রাইসেস আর কল্ড। তো এটা তো অলরেডি বন্ধুরা ডিসকাস আমরা করেই দিলাম। কারেন্ট প্রাইসের জিডিপিটাকে নমিনাল জিডিপি বলে, আর কনস্ট্যান্ট প্রাইসের জিডিপিটাকে রিয়াল জিডিপি বলে। তো কনগ্রাচুলেশনস যারা সঠিক উত্তর করেছো, ডি অর্থাৎ নমিনাল জিডিপি অ্যান্ড রিয়াল জিডিপি। নেক্সট কোয়েশ্চেন পজ করে পড়ে নাও। 1, 2, 3, 4, 5। আচ্ছা, জিডিপি ডিফ্লেটার নিয়ে জিজ্ঞেস করেছে, দুটো স্টেটমেন্ট দিয়েছে এবং কারেক্ট আনসার জিজ্ঞেস করেছে। আচ্ছা, তো জিডিপি ডিফ্লেটার কি জিনিস? ইট ইজ অ্যান ইন্ডেক্স নাম্বার হুইচ মেজার্স ইনফ্লেশন। একদম, জিডিপি ডিফ্লেটার অ্যাকচুয়ালি ইনফ্লেশন মাপার সবচেয়ে বেস্ট ইন্ডিকেটর। ইনফ্লেশন মাপার আরও কিছু ইন্ডিকেটর আছে, যেমন WPI এবং CPI এর উপরেও ইনফ্লেশন মাপা যায়, তবে সেগুলোর কিছু লিমিটেশন আছে। ওভারঅল ইকোনমিতে ইনফ্লেশন কত চলছে সেটা মাপার জন্য অ্যাকচুয়ালি জিডিপি ডিফ্লেটারই বেস্ট। যখন আমরা ইনফ্লেশন নিয়ে বিস্তারিত আলোচনা করব, তখন তোমরা বুঝতে পারবে যে বাকিগুলো ইনফ্লেশন ফিগারের মধ্যে বা মাপার ধরনের মধ্যে আর জিডিপি ডিফ্লেটারের মধ্যে কি ডিফারেন্স আছে। তো একদম এটা তো সঠিক দাঁড়াচ্ছে। ইট ইজ ইউজ টু ডিরাইভ রিয়াল জিডিপি ফ্রম নমিনাল জিডিপি। একদম বন্ধুরা, নমিনাল জিডিপি ডিভাইডেড বাই রিয়াল জিডিপি ইন্টু 100 করলে আমরা ইনফ্লেশন পেয়ে যাই বা জিডিপি ডিফ্লেটার পেয়ে যাই। শুধু নমিনাল জিডিপি ডিফ্লেটার জানা থাকলেও আমরা রিয়াল জিডিপি পেয়েই যাবো সেম ফর্মুলা দিয়ে। তো কনগ্রাচুলেশনস যারা সঠিক উত্তর দিয়েছো, বোথ 1 and 2। আচ্ছা, কোয়েশ্চেন 3 বলছে, পজ করে পড়ে নাও। 1, 2, 3, 4, 5। Two countries record a GDP growth of 10%. দুটো দেশের সেম সংখ্যায় জিডিপি গ্রোথ হয়েছে। কান্ট্রি এ অ্যাচিভড দ্য গ্রোথ ডিউ টু হায়ার প্রোডাকশন। প্রথম দেশে প্রোডাকশন বেড়েছে। কান্ট্রি বি অ্যাচিভড দ্য গ্রোথ অনলি বিকজ প্রাইসড ইনক্রিজড, অর্থাৎ ইনফ্লেশন বেড়েছে। হুইচ ইন্ডিকেটর ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট ফর কম্পেয়ারিং দেয়ার অ্যাকচুয়াল ইকোনমিক গ্রোথ। এটাই অ্যাকচুয়ালি আজকে আমাদের গোটা ভিডিওর পয়েন্ট, যে জিডিপি দুটো কারণের জন্য বাড়তে পারে। প্রোডাকশন বেড়েছে বলে বাড়তে পারে বা প্রাইসেস বেড়েছে বলে বাড়তে পারে। প্রত্যাশিত কোনটা? প্রোডাকশন বাড়বে বলে জিডিপি বাড়বে, এটাই প্রত্যাশিত, এটাই বেস্ট সিনারিও। তো এখানে উত্তরটা হবে রিয়াল জিডিপি। কনগ্রাচুলেশনস যারা সঠিক উত্তর দিয়েছো। কোয়েশ্চেন 4 পড়ে নাও। 1, 2, 3, 4, 5। আবারও আরেকটা কনসেপচুয়াল কোয়েশ্চেন। নমিনাল জিডিপি ইনক্রিজেস ফ্রম 10 lakh crore to 12 lakh crore. During the same period, production remains unchanged. তো দেখো, নমিনাল জিডিপি বেড়েছে 10 লাখ কোটি থেকে 12 লাখ কোটি হয়েছে, কিন্তু প্রোডাকশন কিন্তু বাড়েনি। তো এটার কারণটা কি? তো অলরেডি যারা গেস করেছো একদম ঠিক গেস করেছো, বি ইজ দ্য কারেক্ট আনসার। প্রাইস বেড়েছে বলে জিডিপি বেড়েছে, কারণ প্রোডাকশন তো বাড়েনি। তো কনগ্রাচুলেশন যারা সঠিক উত্তর দিয়েছো, বি, ইনক্রিজ ইন প্রাইসেস। আর নাম্বার 5 কোয়েশ্চেনটা পজ করে পড়ে নাও এবং কমেন্ট সেকশনে এটার উত্তর দিয়ে দাও। যারা সঠিক উত্তর দেবে তাদের কমেন্টটা আমি পার্সোনালি লাইক করব। তো আজকের জন্য এতটুকুই বন্ধুরা। আশা করি আজকের ভিডিওতে আলোচ্য কনসেপ্টস অর্থাৎ নমিনাল জিডিপি, রিয়াল জিডিপি, জিডিপি ডিফ্লেটার, কনস্ট্যান্ট এবং কারেন্ট প্রাইসেস তোমরা বুঝতে পারলে। এই ভিডিওগুলো ইচ্ছে করে আমি কনসেপচুয়াল বানাচ্ছি। অ্যাকচুয়ালি ইন্ডিয়ার জিডিপি বেড়েছে কি বাড়েনি, রিয়াল বেড়েছে কি নমিনাল বেড়েছে, এগুলো তো কারেন্ট অ্যাফেয়ার্সের ডিসকাশন, এগুলো আমরা পরে করব। কিন্তু এই থিওরি বা স্ট্যাটিক ভিডিওগুলোর মাধ্যমে তোমরা একটা নিউজকে কিভাবে বুঝবে বা দেখবে সেটার একটা স্ট্রাকচার তোমাদের মনে তৈরি হচ্ছে। এরপরে কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা অটোমেটিক্যালি অনেকটা বেশি বুঝবে এবং দীর্ঘদিন মনেও থাকবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, এবং কমেন্টে যেগুলো লিখতে বললাম সেগুলো বাদ দিয়েও তোমরা এটাও লিখতে পারো যে ইকোনমিক্সের কোন কনসেপ্ট নিয়ে তোমাদের মনে ধোঁয়াশা আছে। আমি এরকমই শর্ট অ্যান্ড সিম্পল ভিডিও এনে সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।